আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একটি জনসভায় জানিয়েছেন এই সামনে এই আবার সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে তামিলনাড়ু এবং বাংলায় জয় দেখছেন শাহ, মানে অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের খবরের কাগজে আজকের আনন্দবাজারে এই খবরটি বেরিয়েছে, জয় দেখছেন অমিত শাহ। এখন অমিত শাহ কি বলেছেন আগে সেটুকু বলে দিই, তারপরেতে আমি কেন বলেছেন সেই ব্যাখ্যায় আসবো। তিনি বলছেন যে চলতি বছরে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসতে চলেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তামিলনাড়ুতে বিরোধী দল ডিএমকে এর সঙ্গে জোট চূড়ান্ত করতে আজ রাজ্যে গিয়েছেন শাহ। সেখানে পুদ্দুকোটাতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। 2024 সালে টানা 3বার লোকসভায় হরিয়ানা জয় পেয়েছে দল। লোকসভায় হরিয়ানা জয় পেয়েছে দল। গত বছর দিল্লি, বিহার জয় সম্ভব হয়েছে। এবার তামিলনাড়ুর পর পশ্চিমবঙ্গের পালা। আমরা দৃঢ় সংকল্প এবং পশ্চিমবঙ্গে এবার পালা বদল ঘটবেই, অর্থাৎ বিজেপি আসবেই। এখন এই যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলছেন, এই হচ্ছেন গিয়ে আর কি সমস্ত এই দল পরিচালনা করেন, নির্বাচন পরিচালনা করেন। এখন অমিত শাহ যখন এই কথাটা বলছেন তখন খুব ভেবেচিন্তেই বলছেন, হয়তো তার কাছে নিশ্চয়ই একটা অঙ্ক রয়েছে। কিন্তু উল্টো দিকে যারা রয়েছে তারা হচ্ছে তৃণমূল সরকার। আর তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 80-র মধ্য 80-র সময় থেকে তিনি যুব কংগ্রেসের তিনি মহিলা নেত্রী ছিলেন। সেখান থেকে তিনি রাজনীতি করতে 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 তিনি তার উত্থান, এত বছরের তো রাজনৈতিক অভিজ্ঞতা। তিনি আগে ছিলেন কংগ্রেসে, যুবনেত্রী ছিলেন, তারপরেতে তার ধীরে ধীরে উচ্চতা বাড়ে। তা এক সময় কংগ্রেসের দলের মধ্যে তিনি মানে কংগ্রেসের দলের মধ্যে সিপিএম এর সঙ্গে একটা গোপন আঁতাত, এটা তাকে মারাত্মক চটিয়েছিল। তিনি বুঝেছিলেন যে সিপিএম তার মানে যে প্রধান শত্রু, তার সঙ্গে লড়তে গেলে এই কংগ্রেসের সঙ্গে থাকলে চলবে না। সম্ভবত 1998 সালে তিনি তৃণমূল কংগ্রেস গঠন করেন এবং 2011 সালে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে ক্ষমতায় আসেন এবং মুখ্যমন্ত্রী হন। এই যে এত বছর ধরে তিনি রাজনীতি করছেন বাংলায়, রাজনীতির অলি গলি, অন্ধগলি, কানাগলি তার সব চেনা। তার এত বছরের ক্ষমতা এবং তার এত লোকপ্রিয়তা, তাকে দমন করা একটু মুশকিলের ব্যাপার। কিন্তু অমিত শাহ কোন অঙ্কে বলছেন? অমিত শাহ যেটা বলছেন সেটা হচ্ছে এসআইআর এর পর যে প্রায় 1 কোটি মানুষ বাংলাদেশে, কম বেশি 1 কোটি হবে, 1 কোটি মানুষ বাংলায় তারা কিন্তু উধাও হয়ে গেছে। এসআইআর এর কারণ কেউ মৃত দেখা গেছে, কারোর নাম ঠিকানা পাওয়া যায়নি, কেউ আসেনি, কারোর বেনামে ছিল, সেগুলো সমস্ত বাদ পড়েছে। এখন বাদ পড়ার যে সংখ্যাটা না, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে বাংলাদেশ থেকে আসা হচ্ছে মুসলিম, যারা ছিল ভোট ব্যাংক। এই যে ভোট ব্যাংকের এই 1 লক্ষ মানুষের মধ্যে যদি 40-50% হচ্ছে মুসলিম, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যান, মানে তারা যদি ভোট দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু ভোটে একটা মারাত্মক অঙ্কের এদিক ওদিক হতে পারে। এখন সেটা কতটা, আমরা যতটা খবর পাচ্ছি তাতে মোটামুটি সারা দেশে এসআইআর কমপ্লিট হলে তাহলে সারা দেশে মোটামুটি 16 থেকে 20 কোটি লোক আমাদের কমে যাবে। কারণ ভাবুন, আমাদের যে ইনফ্লেটেড যে এটা ছিল, আমাদের যে জনসংখ্যা ছিল, আসল জনসংখ্যা এসে তখন দাঁড়াবে যে আসল জনসংখ্যা কত। এবার জনগণনা হবে, জনগণনার পর নতুন ফিগার আসবে। এখন যা ফিগার পাওয়া যাচ্ছে তাতে মোটামুটি 20 কোটি মতো বাদ যাবে। কারণ অরিজিনালি ভারতবর্ষের
জনসংখ্যা আপাতত আমরা বলতে পারি 120 কি 122 কোটি। সুতরাং যারা এই সমস্ত ভোটের অঙ্কের উপরে নির্ভর করতেন তাদের পক্ষে এখন এই ভোট রাজনীতি ধরে রাখা কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে অঙ্কের এদিক ওদিক হতে পারে বলে এখন অমিত শাহ এই কথাটা বলছেন। আর অমিত শাহ যখন বলছেন তখন তার গভীরতা বুঝতে হবে। আমি ধরে নিচ্ছি, হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে বিজেপি ক্ষমতায় এলো পশ্চিমবঙ্গে, ক্ষমতায় এলে তাহলে তো বাংলাদেশের ব্যান্ড বেড়ে যাবে। আমার খবরটা করার মূল কারণ হচ্ছে এইটা, বাংলাদেশের কিন্তু পুরো ব্যান্ড বেড়ে যাবে। কারণ বিজেপি একেবারে ঘাড়ের ওপরে নিঃশ্বাস ছাড়বে। এবার দিল্লি থেকে নয়, বাংলা থেকে ঘাড়ের ওপরে নিঃশ্বাস ছাড়বে। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা কিন্তু টাইট হয়ে যাবে। কারণ বাংলাদেশে যে বাংলায় যদি বিজেপি আসে তাহলে বাংলাদেশে পণ্য সরবরাহ থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিজেপি সরকার, লোকাল সরকার বন্ধ করে দেবে। কারণ লোকাল সরকার যে আছে বা লোকাল যারা বিজেপি নেতা আছে তারা কিন্তু কট্টর বাংলাদেশ বিরোধী, কট্টর। এই যে শুভেন্দু অধিকারীর নাম শোনেন এবং অন্যান্য নেতাদের নাম শোনেন, তারা কিন্তু কট্টর বাংলাদেশ বিরোধী। এই শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকটা আমরা যত বন্দর রয়েছে, স্থল বন্দর আছে, সেই বন্দরে গিয়ে আমরা, যদি ভারত সরকার বন্ধ না করে, আমরা গিয়ে ওখানে অবরোধ করে বন্ধ করে দেব। ফলে তারা যদি ক্ষমতায় আসে, বুঝতে পারছেন বাংলাদেশের কি অবস্থা হবে। একই তো সরকার একটা কঠিন একটা পদক্ষেপ নিতে যাচ্ছে, তারপর যদি মনে করে যে না এইবারেতে আমাদের হয়তো একটা অনেক খারাপ পরিস্থিতি হলো, সেখানে একটা সাহায্য পাঠাতে হবে, সাহায্য পাঠাবে কি করে? C-130 প্লেনে কত যাবে? বেশি তো যেতে পারে না, সবই যায় স্থলবন্দর থেকে। কিন্তু পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আসে, সেখানে স্থলবন্দরগুলো যদি আটকে দেয়, তাহলে বাংলাদেশের কপাল কিন্তু পুড়ছে। আগামী মার্চ অথবা এপ্রিল এই সময়ের মধ্যে এই ভোটটা হবে। তবে এটাও বলা যায় যে এত দিন রাজনীতি করছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি কিন্তু তার গুটি সাজিয়ে বসে আছেন। তিনি বহুদিন ধরে ভোট করছেন, 3 বার ক্ষমতায় উনি বসেছেন, উনি চতুর্থবারও বসার জন্য উনি তৈরি হয়ে রয়েছেন। এবং উনি যে লড়াকু নেত্রী, সেক্ষেত্রে তাকে কাত করা কিন্তু বিজেপির পক্ষে খুব মুশকিল। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে চান, তাহলে পরও বিজেপিকে একটু সমঝে চলতে হবে। কারণ যদি বাংলাদেশ ইস্যুতে মানে তৃণমূল নেত্রী যদি নরমপন্থী হন, তাহলে কিন্তু বিজেপি সরকার কেন্দ্র থেকে তাকে টাইট মারার ব্যবস্থা করে দেবে। এমনি টাকা পয়সা অনেক কিছু নিয়ে গন্ডগোল আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে অভিযোগ করেন যে কেন্দ্র আমার প্রাপ্য অর্থ দেয় না, সে নিয়ে একটা বিতর্ক রয়েছে। সেটা কেন্দ্র সরকার একরকম কথা বলে আর পশ্চিমবঙ্গ সরকার একরকম কথা বলে। কিন্তু সামগ্রিক পরিস্থিতিতে আমি যা দেখছি, তাতে ভোটের অঙ্ক যদি এদিক ওদিক হয়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের সর্বনাশ কিন্তু চারদিক দিয়ে ঘনিয়ে আসছে, চারদিক দিয়ে ঘনিয়ে আসছে। এবার আগামী দিনে কি হতে পারে না হতে পারে, সেটা মার্চ এপ্রিলে যখন ভোট হবে, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আগামী দিনটা বাংলাদেশের পক্ষে সুদিন আসছে না দুর্দিন আসছে। তবে আমার মনে হয় দুর্দিন আসার আশঙ্কাটাই বেশি। যেদিক দিয়েই হোক না কেন, কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিক অথবা রাজ্যে বিজেপি সরকার আসুক, পশ্চিমবঙ্গে বন্দর গুলো বন্ধ করে দিক, যে কোনো দিক দিয়ে হোক না কেন, বাংলাদেশের ভাগ্যে কিন্তু নানান দুর্গতি আছে, এটা আমি আগাম বলে দিচ্ছি। ফলে আপনারা যারা এই যে ভারত বিরোধী করে যে যারা চেঁচাচ্ছেন না, এই ভারত বিরোধিতা এবার কিন্তু আপনাদের কষ্টের মুখে ফেলবে। যেখানে ভারত ছাড়া আপনাদের চলে না, চিকিৎসা থেকে খাদ্য পর্যন্ত, ভ্রমণ, প্রয়াদি, সমস্ত কিছু আপনাদের ভারতবর্ষ ভিত্তিক। সেখানে
ব্যবসা আমি ছেড়ে দিলাম, যদি খাদ্যপণ্য এবং স্বাস্থ্য পরিষেবা যদি আপনাদের আঘাত পড়ে এবং ভিসা যদি আপনাদের বন্ধ করে দেওয়া হয় এবং এখানে এলে যদি আপনারা হেনস্থার শিকার হন, তাহলে পরে আপনারা যাবেন কোথায়? সুতরাং যারা এই যে ভারত বিরোধিতা করছেন না, তারা একটু তলিয়ে ভাববেন, যখন তারা এই বড় রকমের অসুখে পড়বেন, তারা বা তাদের আত্মীয় স্বজন, কারণ এখন তো সব ম্যাপিং হচ্ছে, যারা যারা এই সমস্ত গুলো করছেন তাদের কিন্তু সব ডকুমেন্ট কিন্তু তোলা রয়েছে। যখনই আপনি পাসপোর্ট যখন রিনিউ ভিসার জন্য যখনই পাসপোর্ট জমা দেবেন, আপনার ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম, আপনার টুইটার, আপনার কি বলে ইউটিউব, সমস্ত কিন্তু স্ক্যানিং হচ্ছে। আর যাদের যাদের দেখা যাচ্ছে ভারত বিরোধিতার সমস্ত মানে কোনো একটা পাওয়া যাচ্ছে, তাদেরকে কিন্তু তাদের এবং তাদের আত্মীয় স্বজন কাউকে কিন্তু কোনো ভিসা দেওয়া হবে না। এটা তো বিজেপি সরকার না এলেও এটা হবে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার না এলেও এটা হবে। ভিসা দেওয়া তো কেন্দ্রের ব্যাপার। আমার দেশে আমি আপনাকে আসতে দেব কি না দেব, সেটা হচ্ছে আমার আমার নিজের দেশের সিদ্ধান্ত। আপনার দেশে তো ভিসা বন্ধ করেই দিয়েছে, এখান থেকে ভিসা ফিসা বন্ধ হয়ে গেছে, তা আমাদের তো আর বাংলাদেশে খুব একটা প্রয়োজন হয় না। বাংলাদেশে যদি ভারতীয়দের ভিসা যদি বন্ধ করে দেয়, এবার আপনারা যখন মেট্রো রেলটা খারাপ হবে, আপনারা যখন বড় ধরনের দুর্ঘটনা ঘটবে, যান্ত্রিক দুর্ঘটনা ঘটবে, সারাবে কে? তখন কিন্তু ভিসার দরকার হবে, ভারতীয় ইঞ্জিনিয়ারদের দরকার হবে। তো বাংলাদেশের ইঞ্জিনিয়ার নেই যে যেগুলো গিয়ে ওখানে ওই ক্রিটিক্যাল যত সলিউশন আছে সেগুলো করতে পারবে। যা হোক, আপনারা যা করছেন বুঝেই করছেন, ভেবে চিন্তেই করছেন। আরো করুন হিন্দু হত্যা, আরো করুন ভারত বিদ্বেষ ছড়ান, আপনারা তার ফল হাতে নাতে পেয়ে যাবেন। মানে এ জীবনের দোষ না, সব যত দোষ আছে এ জীবনেই স্খলন হয়। আপনারা আপনাদের পাপ স্খলন করে আপনারা তারপরে দিয়ে যেতে পারবেন, আপনারা ওপরে জান্নাতে যান অথবা আপনারা জাহান্নামে যান, বুঝে নেবেন তখন। সবাই গত 25শে ডিসেম্বর লন্ডন থেকে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং তখন তিনি ট্রাভেল পাস নিয়ে ফিরেছিলেন। আমাকে বেশ কয়েকজন বলেছে যে ভাইয়া এই ট্রাভেল পাস তো এটার ডিউরেশন বোধহয় 3 সপ্তাহ বা 4 সপ্তাহ এরকম, তো উনি কি ট্রাভেল পাসের ডিউরেশন শেষ হলে ফিরে যাবে কিনা? তো ট্রাভেল পাসের বিষয়টা হলো বাংলাদেশে আসার জন্য, এবং যেহেতু তিনি বাংলাদেশের নাগরিক, তিনি একটা পাসপোর্ট পেতে পারেন, সুতরাং তার তো ট্রাভেল পাস রিইউজের দরকার নাই। সো ট্রাভেল পাসের ডিউরেশনের জন্য তাকে ইংল্যান্ডে ফিরে যেতে হবে এমন কোনো কথা নেই বলেই আমার ধারণা। তবে তিনি 1-2 সপ্তাহের জন্য আবার লন্ডনে যেতে পারেন, এটি নিয়ে একটা আলোচনা চলছে। কেন যাবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। তার আগে একটু বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলতে চাই, তারেক রহমানের বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তারেক রহমান কি অলরেডি প্রধানমন্ত্রী হয়ে গেছেন? এই আলোচনাটা কিন্তু উঠে আসছে, কারণ যেভাবে তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে, সরকারি প্রোটোকল বলেন, সেনাবাহিনীর প্রোটোকল বলেন, এটা সাধারণত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছাড়া কেউ পায় না। তিনি ফুল দিতে গেলে তার সাথে সেনাবাহিনী যান, তিনি যেখানেই যান শ্রদ্ধা জানাতে যান, সেনাবাহিনী যান, তিনি কাঁদলে তাকে টিস্যু এগিয়ে দেন, সেও সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, অ্যাডজুটেন্ট জেনারেল। তো এই বিষয় নিয়ে কথা উঠেছে এবং আহ, সরকারের, বিশেষ করে সরকারের এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে একটা মানে হিড়িক পড়ে গেছে তারেক রহমানের সাথে দেখা করার। একেবারে মানে সরকারি প্রশাসনের সচিব বলেন, অতিরিক্ত সচিব বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, মহাপরিচালক, তারা সবাই একেবারে দল বেঁধে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করছে অফিসে গিয়ে, এবং সেখানে একটা খাতা মেনটেন করা হচ্ছে, নোট বই মেনটেন করা হচ্ছে, এবং কে কে সেখানে গেলেন সেটা আবার নাম লিখে টিক দেওয়া হচ্ছে। যে আমার পরিচিত একজন সচিব আছে, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি গিয়েছেন কিনা। বলে হ্যাঁ ভাই আমিও গিয়েছি। বললাম কেন গিয়েছেন? বলে না গেলে যদি উনি ক্ষমতায় আসে তখন আবার যদি সমস্যা হয়। তো এই হলো মানে ক্ষমতায় না যেতেই বর্তমান এই অবস্থা। তো এইরকম অবস্থা যদি চলে, তাহলে আমরা কি আশঙ্কা করব যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে আরো একটি হাওয়া ভবন আবার তৈরি হবে? যারা এই একদম নতুন প্রজন্ম, 15-20 বছর বয়স বা প্রথমবার ভোটার হলেন, তারা হয়তো জানেন না বাংলাদেশে হাওয়া ভবন বলে একটা ভবন ছিল, যেটা ছিল দুর্নীতির প্রতীক। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, তখন
এই হাওয়া ভবনে তারেক রহমানদের অফিস ছিল এবং এই হাওয়া ভবন থেকেই বাংলাদেশের সরকারি বড় বড় ব্যবসা বাণিজ্য তদবির এগুলো কন্ট্রোল করা হতো এবং বড় বড় টেন্ডারে 10% হাওয়া ভবনকে কমিশন দেওয়া হতো, যে কারণে অনেকেই তারেক রহমানকে তখন মিস্টার 10% বলতেন। দীর্ঘদিন তিনি বিদেশে নির্বাসনে ছিলেন, তিনি ফিরে এসেছেন, অনেকেই বলছেন তিনি অনেক বদলে গেছেন, যেহেতু তিনি পশ্চিমা গণতান্ত্রিক দেশে সময় কাটিয়েছেন, তিনি নিশ্চয়ই সেখানকার গণতান্ত্রিক ব্যবস্থা দেখেছেন। কিন্তু তিনি বাংলাদেশে আসার পরে যে বিষয়গুলো আমরা দেখছি তাতে আশাবাদী হওয়ার পাশাপাশি আশঙ্কাও কিন্তু থাকছে, কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটছে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। বাট এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে সবাই গিয়ে তারেক রহমানের কাছে হুমড়ি খেয়ে পড়ছেন, এবং এইটা সেনাবাহিনীর মধ্যেও এই ট্রেন্ডটা লক্ষ্য করা গেছে, উইচ ইজ ভেরি ব্যাড। কারণ আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স, এটা ধরেন একটা চেইন অফ কমান্ড আছে, কিন্তু এখন যে যেভাবে পারে তারেক রহমানের সাথে লাইন গার্ড করার চেষ্টা করতেছে। তো এর ফলে আর্মির চেইন অফ কমান্ডও বেশ থ্রেটেন্ড হয়ে যাবে ভবিষ্যতে, বা অলরেডি হয়ে গেছেও হয়তো। আবার আর্মির ভেতরে অনেক কথাবার্তা হচ্ছে তারেক রহমানকে ঘিরে, সেগুলো আমি প্রকাশ্যে এখানে আনতে চাই না, কিন্তু এই যে তারেক রহমানকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে এবং তারেক রহমানকে ঘিরে যে সরকারি বেসরকারি প্রোটোকল দেওয়া হচ্ছে, যেটা তিনি আহ, আইন অনুগভাবে পান কিনা সেই প্রশ্ন যখন উঠছে, তখন জামাতে ইসলাম কিন্তু একেবারে চুপ করে বসে নেই। কারণ জামাতে ইসলাম মনে করে তারেক রহমান এসে তাদের বাড়া ভাতে ছাই দিয়েছে। কারণ খালেদা জিয়া ছিলেন অসুস্থ, তারেক রহমান দেশের বাইরে, জামাত মোটামুটি ক্ষমতায় চলেই গিয়েছিলেন। তো তারা এই তারেক রহমানের প্রতি যে সবার যে হুমড়ি খেয়ে পড়া, এটা তারা মোটামুটি আহ, উদ্বিগ্ন বলা যায়। মানে রাজনীতির দুটো হিসেব, একটা হলো যদি মাঠে আওয়ামী লীগ থাকে, আওয়ামী লীগের সাথে যারা জোট করে তারা থাকে, তখন কিন্তু সব মানে হিসাব টিসাব ভুলে জামাত, বিএনপি, হিজবুত তাহরীর, এই যে ৭১-এর যে বিরোধী গ্রুপ, এরা সব এক হয়ে যায়। কিন্তু যখন আওয়ামী লীগ মাঠে নেই, তখন আবার এই জামাত বিএনপির মধ্যে কিন্তু একটা হিচিং লেগেই থাকে, এবং সেই হিচিংটা এখন জামাত উদ্বিগ্ন হচ্ছে। জামাত ডক্টর ইউনূসকেও এই বিষয়টিতে জানিয়েছে, এবং ডক্টর ইউনূসও বিষয়টা খুব কেয়ারফুলি অবজার্ভ করছে, এবং তারেক রহমান ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে হি ডাজেন্ট ট্রাস্ট ডক্টর ইউনূস অ্যাট অল। যদিও তারা ফোন আলাপ করে, অনেক কথাবার্তা বলে, কিন্তু তারেক রহমান এবং আমার ধারণা ডক্টর ইউনূসও পরস্পরকে আসলে গভীরভাবে বিশ্বাস করে না, যাতে একটা স্বার্থের কারণে তারা এই মুহূর্তে একটা বিন্দুতে অবস্থান করছে। সো ডক্টর ইউনূসও কেয়ারফুলি মনিটর করছে, এবং জামাতের সাথে মিলে, বিকজ আমি বারবার বলেছি ডক্টর ইউনূসের পছন্দ হলো জামাতকে ক্ষমতায় আনা, এবং জামাতকে ক্ষমতায় আনলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন, এটা তার দীর্ঘদিনের খায়েশ। কিন্তু সেইখানে একটু ঝামেলা হয়ে গেছে তারেক রহমান আসায়। এবং আমি আবারও বলছি যে বিশ্বের যে সেরা নির্বাচনটা বাংলাদেশে হবে, সেটা আদৌ হবে কিনা সেই টেনশন তো আছেই। তো সেই জায়গায় এখন এরকম শোনা যাচ্ছে যে ইউনূস তো আসলে খুব মাস্টার প্লেয়ার, তো নানা রকমের ঘিরিঙ্গি করে সে। সে একটা বিকল্প ঘিরিঙ্গি কথা মাথায় রেখেছে, যদি দেখে যে তারেক রহমান খুব বেড়ে যাচ্ছে, সবাই তারেক রহমানের কাছে যাচ্ছে, তাহলে হয়তো এ মাসের মধ্যেই তাহলে জামাতকে দিয়ে তারা একটা গন্ডগোল বাধায় দিতে পারে। এবং সেক্ষেত্রে এমনও প্ল্যান ডক্টর ইউনূসের আছে যে জামাত দাবি তুলবে যে তারা নির্বাচন মানে না, এবং তারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন গড়ে তুলবে। হাদির একটা ওপেনিং আমি বলে রেখেছি, তারা হাদি হত্যার বিচার চাই বলে একটা শাহবাগে একটা এন্ট্রি রেখে দিয়েছে। তাদের আসলে ইস্যুর অভাব হবে না, সেক্ষেত্রে তারা এই নির্বাচন বাতিলের দাবি তুলতে পারে তারেক রহমানকে ঠেকানোর জন্য। এবং যদি নির্বাচন বাতিল করতে পারে, বা ইউনূস তখন এই এই আন্দোলনের প্রেক্ষিতে হয়তো বলবে যে এই নির্বাচন হবে না, শুধু গণভোট হবে, এটাও একটা প্ল্যান আছে। আবার জামাত আরো একটা প্রস্তাব দিয়েছিল তারেক রহমানকে যে আসেন আমরা একসাথে জাতীয় সরকার করি, সব নির্বাচনের দরকার নেই, জাতীয় সরকার করে আমরা ৪-৫ বছর চালাই দিই। কিন্তু তারেক রহমান সেই সেই প্রস্তাবে রাজি হন। তো এরকম নানামুখী অনিশ্চয়তা কিন্তু এখনো চলছে। কিন্তু এই প্রশ্ন যে তারেক রহমান কেন এত প্রোটোকল পাচ্ছে, এর পাশাপাশি যেটা দিয়ে শুরু করছিলাম, যে শোনা যাচ্ছে যে তারেক রহমান ১ বা ২ সপ্তাহের জন্য লন্ডনে যেতে পারেন। এবং লন্ডনে যদি তারেক রহমান যান, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে একটা ঝামেলা আসতেছে আর কি। সো এইটা একটা ইন্ডিকেটর হবে। কারণ তারেক রহমান ব্যক্তিগত আলোচনায় তার খুব কাছের ২-১ জনকে বলেছে যে তিনি হয়তো ২-১ সপ্তাহের জন্য লন্ডনে যাবেন।
তো এইটা আমি একটু দেখবো আমরা যে তারেক রহমান আসলে লন্ডন যাচ্ছেন কিনা, কারণ এখনো রাজনীতির আকাশে যে অনিশ্চয়তার মেঘ সেটা কিন্তু কেটে যায়নি। নির্বাচন নিয়ে এখনো নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে তো বলেছি, তারা তেমন ভাবে সিরিয়াসলি কাজ শুরু করেনি। এখন সব আলোচনা বিএনপি এবং তারেক রহমানকে ঘিরে এবং তারেক রহমানকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে। প্রিয় বন্ধুরা, আজ